বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। জানাবো টানাপোড়েনে ঢাকা ওয়াশিংটন এবং সর্বশেষ জানাবো সামনের দিনগুলো যেভাবে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। 2023 সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। একতরফা এবং জালিয়াতির জাতীয় নির্বাচনের পর সদ্য সমাপ্ত হয়েছে আরেকটি প্রশ্নবিদ্ধ উপজেলা পর্যায়ের নির্বাচন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব হওয়ায় যুক্তরাষ্ট্র তার ভিসা নীতি আরোপ নিয়ে কি ভাবছে, এমন প্রশ্নের জবাবে দেশটি বলেছে, নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের সময় যুক্তরাষ্ট্র তাদের নীতির কথা ঘোষণা করে। ব্রিফিংয়ে বাংলাদেশে অব্যাহত ভোট কারচুপির নির্বাচনের প্রসঙ্গে উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশে 7 জানুয়ারির জালিয়াতি নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছে। ভীতি প্রদর্শন, ভোট কারচুপি, হয়রানি, সাংবাদিকদের ওপর হামলা এবং সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল এই উপজেলা নির্বাচনে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত বছর যে ভিসা নীতির ঘোষণা দিয়েছিল, সে বিষয়ে কি আপনার কাছে কোনো নতুন তথ্য রয়েছে? জবাবে মিলার বলেন, ঘোষণা করার মতো নতুন কোনো তথ্য আমার হাতে নেই। অবশ্যই যখন আমরা কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেই, তখন সেই নীতির বিষয়টি জনসম্মুখে জানিয়ে দেই, আর মাঝে মধ্যে গোপন রাখা হয়। টানাপোড়েনে ঢাকা ওয়াশিংটন। গত ডিসেম্বর থেকে কিছুটা শনির দশা শুরু হয়েছে বিশ্বের একমাত্র নারী স্বৈরশাসকের। ঠিকই ধরেছেন, আমি বাংলাদেশের প্রধান ক্ষমতাধর ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর কথাই বলছি। বিনা মেঘে বজ্রপাতের মতোই গত বছর ডিসেম্বরের 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে চমকে দিয়ে তার ডেথ স্কোয়াড এর কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। আমেরিকার এই কেমনতর ব্যবহার, ওরাই না দক্ষিণ এশিয়ার তাদের কৌশলগত মিত্র ভারতের সাথে মিলে কত ফন্দি ফিকির করে 2008 সালে পরম মিত্র শেখ হাসিনাকে ক্ষমতায় বসালো। তারপর গত 13 বছরে বাংলাদেশের গণতন্ত্র, আইন, সংবিধান এসব শিকেই তুলে জাতীয়তাবাদী এবং ইসলামপন্থীদের ওপর যে স্টিম রোলার চালানো হয়েছে, তার পেছনেও তো ওদের পুরো সায় ছিল। কদিন পরপর জঙ্গি নাটক সাজিয়ে কয়েকটা চাল চুলোহীন পরিচয়বিহীন মানুষ বউ বাচ্চা সহ ঘরে ঢুকে বোমা মেরে যখন উড়িয়ে দেয়া হয়েছে, তখন তো বাহবার কমতি ছিল না। আরে ঢাকার রাস্তায় খোদ মার্কিন রাষ্ট্রদূতকে যুবলীগের সোনার ছেলেরা গাড়ি ঘিরে ধরে উত্তম মাধ্যম দেওয়ার উপক্রমের পরও তো স্টেট ডিপার্টমেন্টরা করেনি। আজ উল্টো গিট কেন? হঠাৎ করে কোথা থেকে মানবাধিকার উদয় হলো? শেখ হাসিনার রাগ একেবারে যুক্তিসঙ্গত। গতকাল এই জন্যই তো তিনি এই নিষেধাজ্ঞাকে একেবারে জঘন্য আচরণ বলে দিয়েছেন। মার্কিনী উষ্মার প্রকৃত কারণ শেখ হাসিনা ঠিকই বোঝেন। চীনের সাথে তার দহরম মহরম ওয়াশিংটনের পক্ষে হজম করা সম্ভব হচ্ছে না। 2008 সালে হাসিনাকে ক্ষমতায় আনার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মূলত দুটি লক্ষ্য ছিল। প্রথমত মিত্র ভারতকে সন্তুষ্ট করা এবং দ্বিতীয়ত বাংলাদেশে ইসলামিস্টদের উত্থানের সম্ভাবনাকে প্রতিহত করা। দক্ষিণ এশিয়ার ওয়াশিংটনের ইসলাম বিরোধী নীতির সুযোগ নিয়ে হাসিনা এবং দিল্লি বাংলাদেশের গণতন্ত্রকেই শুধু কবর দেয় নাই, জনগণের সব রকম মৌলিক অধিকার হরণ করেছে। একের পর এক জঙ্গি নাটক সাজিয়ে অসহায় দরিদ্র মানুষদের পরিবার পরিজন সহ হত্যা করলেও মানবাধিকারের ধ্বজাধারী পশ্চিমা বিশ্ব কোনো প্রতিক্রিয়া হয় নাই। মুসলিম শাসক দিয়ে কথিত ইসলামিস্ট নিধনকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভূ রাজনৈতিক কৌশলের সফলতা ভেবে উৎফুল্ল হয়েছে। এদিকে হাসিনা শুধু মুসলমান মেরে সন্তুষ্ট থাকতে পারে নাই, মাত্রা ছাড়া দুর্নীতিরও মৎস্য বসিয়েছে। বিশাল শেখ পরিবারের আগামী কয়েক প্রজন্মের চাহিদা মেটানোর জন্য তার অঢেল সম্পদের প্রয়োজন। তাছাড়া জনসমর্থনকে ব্যতি রেখে ক্ষমতায় টিকে থাকতে হলে সেনাবাহিনী ও পুলিশকেও কিনতে হবে। সেই চাহিদা মেটাতেও প্রচুর টাকা দরকার। ভারত নিজেই দরিদ্র, তাই সেখানকার তহবিল অতি সীমিত। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র ইসরায়েল ছাড়া আর কোনো দেশকে সরাসরি টাকা পয়সা বিশেষ দেয় না। অবশ্য ওয়াশিংটন বলে দিলে বিশ্বব্যাংক আর এডিবি থেকে বিভিন্ন প্রকল্পে অর্থ পাওয়া যায়। তবে সেখানে নজরদারি থাকায় সেই অর্থ থেকে শাসকদের পকেট ভারী করা বেশ কঠিন।
পদ্মা সেতুর টাকা চুরি করতে গিয়ে ধরা খেয়ে হাসিনার বিশ্ব ব্যাংকের ব্যাপারে বিরূপ অভিজ্ঞতা হয়েছে। পদ্মার চুরি নিয়ে মেয়ে এবং জামাতা কানাডা থেকে ভেগেছে। অতএব বাধ্য হয়ে তাকে চীনের কাছে হাত পাততে হয়েছে। বেইজিংও নিরাশ করেনি। তাদের নিজস্ব ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে হাসিনা দিল্লির সবচেয়ে বিশ্বস্ত এজেন্ট জেনেও সাপ্লায়ার্স ক্রেডিটের নামে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ঢেলে দিয়েছে। ঢাকার গণধিকৃত শাসক শ্রেণীর সাথে এই নতুন সম্পর্ক স্থাপনে বেইজিং রাজনৈতিকভাবে কতটা লাভবান হয়েছে সেটা নিয়ে প্রশ্ন থাকলেও অর্থনৈতিকভাবে তার পুরোটাই লাভ। যেহেতু সাপ্লায়ার্স ক্রেডিট, তাই ব্যবসা একচেটিয়া সব চীনা কোম্পানির, আর ঋণ সত্য আর হাসিনা করবে না। তার জন্য আছেই বাংলাদেশের নির্বোধ জনগণ। সভরেন গ্যারান্টির বিনিময়ে যেহেতু ঋণ আসছে, কাজেই ভবিষ্যতের কোনো সরকারের পক্ষে এর দায় অস্বীকার করা সম্ভব হবে না। এইসব চীনা প্রকল্পের দাম কয়েক গুণ বাড়িয়ে অতিরিক্ত হাজার হাজার কোটি টাকার ভাগাভাগি হচ্ছে শেখ পরিবারে, তাদের বাছাই করা ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপ আর সেনাবাহিনী ও পুলিশের মধ্যে। শেখ হাসিনা সম্ভবত ভেবে নিয়েছিলেন যে তিনি যদি চীনকে খুশি করে টাকা কামাতে পারেন, এতে ওয়াশিংটন বাদ সাধবে না। 2008 এর ওয়াদা অনুযায়ী ইসলামিস্টদের উপর দমন পীড়নের কাজটি চালিয়ে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র খুশি থাকবে। ওদিকে উইঘুর সমস্যার কারণে চীনের কাছেও ইসলামিস্টরা বিপজ্জনক। তাছাড়া মিয়ানমার থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান বিতাড়নে চীন ও ভারত উভয়েরই সমর্থন ছিল। এই পরিস্থিতি এতদিন হাসিনার জন্য খুবই দুঃখজনক ছিল। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভবত ওয়াশিংটনের নীতির পরিবর্তনের দিকে নজর রাখেন নাই। আফগানিস্তান থেকে দখলদার ন্যাটো বাহিনীর বিদায় থেকে বোঝা উচিত ছিল ইসলামিস্ট দমন এখনও পশ্চিমাদের এজেন্ডায় থাকলেও ভূ রাজনৈতিক কৌশল নির্ধারণে সেটি আর তাদের অগ্রাধিকারে নেই। পশ্চিমা বিশ্বে ইসলাম ফোবিয়ার কোনো পরিবর্তন না হলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কাছে যথাক্রমে চীন এবং রাশিয়াকে নিয়ন্ত্রণে বর্তমান প্রেক্ষাপটে অধিকতর গুরুত্বপূর্ণ। কাজেই জঙ্গি দমনের পুরনো কাসুন্দি এখন আর সেখানে কাজে আসবে না, বরং ইসলামিস্ট দমনের জন্য এতদিন হাসিনা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার অধীনে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছেন, সেটাই তার বিরুদ্ধে এবার অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। ভারত, চীন, রাশিয়া এবং আমেরিকাকে একসঙ্গে ব্যবহার করার যে মুনশিয়ানার জন্য অনেকেই হাসিনার প্রশংসা করে থাকেন, 2022 সালে মনে হচ্ছে সেই মুনশিয়ানার আসল পরীক্ষা শুরু হতে চলেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে রাশিয়ার ইউক্রেন আক্রমণকে নিন্দা জানিয়ে আনা মার্কিন প্রস্তাবে প্রথমে ভোট দানে বিরত থেকে কয়েকদিনের মধ্যেই আবার সমর্থন করে ভোট দেয়া প্রমাণ করছে যে বাংলাদেশের উপর মার্কিন চাপ তীব্র হচ্ছে। সার্বিক অবস্থায় প্রতীয়মান হচ্ছে যে পৃথিবী ক্রমেই এক শীতল যুদ্ধের দিকে অগ্রসরমান। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে চীন এবং আমেরিকার মধ্যে এক শক্তিকে বেছে নেওয়া ছাড়া জনবিচ্ছিন্ন শেখ হাসিনার উপায় নেই। জনগণের ভোটে যে সরকার প্রতিষ্ঠিত হয়, তারাই কেবল স্বাধীন পররাষ্ট্রনীতির অনুসরণ করার রাজনৈতিক ক্ষমতা রাখে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরাও দক্ষিণ এশিয়ায় অতিরিক্ত ভারত প্রীতির নেতিবাচক প্রতিক্রিয়া উপলব্ধি করছেন। সেখানে ভারত লবি আগের তুলনায় কার্যকারিতা হারিয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। দিন দুয়েক আগে ঢাকায় পুলিশের অনুষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞাকে জঘন্য কাজ বলে শেখ হাসিনা যে ক্ষোভ প্রকাশ করেছেন, সেটি তার হতাশারই বহিঃপ্রকাশ। তিনি জানেন যে এই নিষেধাজ্ঞার বিস্তার ঘটলে সেনাবাহিনী এবং পুলিশ তার নিয়ন্ত্রণে থাকবে না, আর জনগণের ভয় একবার ভাঙলে শেখ পরিবার দিল্লিতে পালানোর সময় নাও পেতে পারে। সামনের দিনগুলো যেভাবে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গত 28শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে, তার সরকারি ভাষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি নির্দেশনা পেয়ে এ সংক্রান্ত একাধিক প্রেজেন্টেশন পেপার প্রস্তুত করছে সেগুনবাগিচা, যা আজ অনুষ্ঠেয় কূটনৈতিক ব্রিফিংয়ে তুলে ধরা হবে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ প্রায় অর্ধশত বিদেশি কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের অধীন 7টি সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের 3 জন প্রতিনিধিকে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ক গুরুত্বপূর্ণ ওই ব্রিফিংয়ে উপস্থিত হতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মান্যবরদের উদ্দেশ্যে লেখা কমন আমন্ত্রণ পত্রটি সরকারের সঙ্গে যোগাযোগ ব্যবহৃত ইমেল অ্যাড্রেসে পাঠানো হয়েছে। গুড ইভিনিং দিয়ে শুরু হওয়া ওই আমন্ত্রণ পত্রটি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধানের নাইম উদ্দিন আহমেদের দপ্তর থেকে।
তাতে দূতদের জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন আমন্ত্রিতদের ব্রিফ করবেন। ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদের একাধিক সিনিয়র সদস্য এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দাওয়াতপত্রে আমন্ত্রিতদের আন্তরিক উপস্থিতি কামনা করা ছাড়াও ফিরতি মেইল বা টেক্সট পাঠিয়ে ব্রিফিংয়ে থাকছেন কিনা তা জানাতে অনুরোধ করা হয়েছে।